রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে হামলাকারী নিহত যুবকের পরিচয় মেলেনি। এলাকায় আতঙ্ক। পুলিশ বলছে বিচ্ছিন্ন ঘটনা। একটা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হবে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক এবং আমরা খুব আতঙ্কে আছি। তো এখানে পুলিশ নিরাপত্তা দিলে আমরা একটু সুস্থ থাকি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী সেখানে তৎপর আছে, সেখানে সচেতন আছেন, সার্বক্ষণিক পাহারা আছে। সব ঘটনায় একই সূত্রে গাঁথা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ঘটনাগুলি ঘটছে। শুধু আমাদের দেশীয় নয়, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক একটা চক্রান্ত এখানে চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যে ক্ষোভ। রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তানদের। ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীতে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন। আস্থার সংকট কাটাতে পুরনো আইন পরিবর্তনের তাগিদ। পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ৩ পার্বত্য জেলা রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই ঘটছে সংঘর্ষ। ২৮ ডিসেম্বরের মধ্যে রাঙামাটি ও বান্দরবান পর্যটক শূন্য করার নির্দেশ। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। লটারি বা পরীক্ষা কোনোটিই গ্রহণযোগ্য নয়, মত শিক্ষাবিদদের। এবং সাফে টিকে থাকার লড়াইয়ে বিকেলে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ মারুফুলের। জয়ের জন্য মরিয়া ফুটবলাররা। রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে হামলার ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মচমুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আহমদিয়া সম্প্রদায়ের ৩ জনকে গতরাতেই আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। এদিকে এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। রাজশাহীর বাগমারা থেকে সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগমারার মচমুল এলাকার আহমদিয়া মসজিদকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে মসজিদ এলাকায় জনসাধারণের চলাফেরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। এদিকে ধর্মীয় প্রতিষ্ঠানে বারবার এ ধরনের হামলার ঘটনায় শঙ্কিত এলাকাবাসী। গ্রামের আমরা সাধারণ মানুষ, আমরা আসলে এরকম ঘটনা আগে কখনো দেখিনি যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম একটা বোমা হামলা হবে। এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা বাগমারাবাসী আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি। তো এখানে পুলিশ নিরাপত্তা দিলে আমরা একটু সুস্থ থাকি। তারপর মসজিদে নামাজ পড়া এরকম যদি আতঙ্ক হয় তাহলে একটা বিষয় আছে না, যার জন্য আমরা খুব ভয় পাচ্ছি আর কি। হামলার ঘটনায় আতঙ্কিত না হতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। এটা একেবারে একটা বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী সেখানে তৎপর আছে, সেখানে সচেতন আছেন, সার্বক্ষণিক পাহারা আছে। এখানে খুবই স্বাভাবিক জীবনযাপন চলছে। নির্বাচনী কার্যক্রম চলছে, বাজার ঘাট, রাস্তাঘাট সবকিছু স্বাভাবিক আছে। এদিকে শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আহমদিয়া সম্প্রদায়ের ৩ জনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে জানিয়েছেন আহমদিয়া সম্প্রদায়ের নেতা। 2 জনকে রেপ 5-এ রাজশাহীতে রাখা আছে। উনি বললেন যে ওনাদেরকে আমরা শুধু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। একজনকে এখনো পাচ্ছি না। এটা বড় আফসোসের বিষয়। কালকে আমি থানায় 3 বার করে গেলাম। শুক্রবার জুমার নামাজের সময় বাগমারার মচমুল গ্রামের সৈয়দপুর চকপাড়া জামে আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হামলাকারী ঘটনাস্থলে নিহত এবং আহত হন আরও অন্তত 7 জন। এ ঘটনায় গতকাল রাতেই বাগমারা থানা পুলিশ বাদী হয়ে মামলা করেন। সময় সংবাদ, রাজশাহী। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর বাগমারার মচমুল গ্রামের সৈয়দপুর চকপাড়া জামে মসজিদ এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। সঞ্জনা, আমি গতকালই জানিয়েছিলাম যে আহমদিয়া মসজিদে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলাকারী নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছিলেন প্রায় আরও 7 জন। তো আহতদের মধ্যে 3 জনকে এখানকার স্থানীয় লোকজন যারা ছিলেন তারা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলেন এবং সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন তাদের
আমি আজকেও এই সকালে এসেছি এই ঘটনাস্থলে এবং এখানে এসে এখানকার আশেপাশের যে লোকজন ছিল তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের মধ্যে এখনোই এই আতঙ্ক কেটে ওঠেনি। আমরা আহমদিয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন লোকের সাথেও কথা বলেছি। তারা মূলত বলেছেন যে কালকের ওই ঘটনার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের 3 জনকে তুলে নিয়ে গেছেন এবং তারপর থেকে তারা কিন্তু এটার কোনো খোঁজ পাচ্ছিলেন না। তবে আজকে কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন যে র্যাবের কাছে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে, এমনটি র্যাব তাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও আমি বলি, এই ঘটনায় একটি মামলা হয়েছে। মূলত এই মামলায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি, পুলিশের পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে। আমরা কথা বলেছিলাম আমাদের রাজশাহী জেলার অ্যাডিশনাল পুলিশ সুপারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে তারা এখন পর্যন্ত বলছেন যে এর সাথে এখন পর্যন্ত কোনো জঙ্গি সংশ্লিষ্টতা এখন পর্যন্ত তারা পাননি। যে 3 জন নিখোঁজ রয়েছে আহমদিয়া সম্প্রদায়ের, তাদের নামটা আমি একটু বলে রাখি। তাদের একজন হলেন হাফেজ আবু সাইদ, আশরাফুল ও শফিকুল। এই 3 জনকে পাওয়া যাচ্ছিল না, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। উনি মোবাল্লিক, উনি রাজশাহী অঞ্চলের আহমদিয়া সম্প্রদায়ের নেতা। তো এই ছিল, এই যে আমরা এখনো দেখানোর চেষ্টা করছি মূলত যে এই মসজিদটিতে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটেছিল। এই মসজিদের এখন পর্যন্ত তালা বন্ধ রয়েছে, কিন্তু আশেপাশের লোকজনের মধ্যে কিন্তু এটি নিয়ে এখনো আতঙ্ক বিরাজ করছে। পুলিশের বেশ কয়েকজন সদস্য আজকে কয়েকজনের সাথে কথা বলেছে এবং তদন্তের অগ্রগতি খোঁজার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই এবং হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত পুলিশ জানতে পারেনি, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো জানা এই ছিল রাজশাহী থেকে যে বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল, এটার সর্বশেষ। দর্শক, রাজশাহীর আহমদিয়া জামে মসজিদ থেকে হামলার সবশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের পরও ঠেকানো যাচ্ছে না তাদের ন্যাক্কারজনক হামলার মতো ঘটনা। কমছে না জনমনের আতঙ্ক, বাড়ছে ক্ষোভ। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয় বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এক্ষেত্রে সব ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ার তাগিদ দেন তারা। গত 10ই মহরম রাতে রাজধানীর হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলায় মারা যান 2 জন, আহত হন শতাধিক। এর কিছুদিন পর দিনাজপুরে হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা হয়। এরপর বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান মসজিদের মুয়াজ্জিন। সবশেষ শুক্রবার রাজশাহীর বাগমারা আহমদিয়া জামাতের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 1 জন নিহত ও 7 জন আহত হন। একের পর এক এসব হামলার ঘটনায় জনমনে দেখা দিয়েছে শঙ্কা। আমরা চলতে ফিরতে যাচ্ছি, আমরা নামাজ পড়তে যাচ্ছি, যেখানে শান্তির জন্য যাচ্ছি, একটু প্রার্থনা করব, যেখানে নামাজ পড়ব, হ্যাঁ, সেখানে যদি এরকম হয়, এটা আসলে তো খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। একটা সুস্থ মানুষ যাচ্ছি, আসার সময় আমরা অসুস্থ হয়ে কেউ মারা যাচ্ছে, এই যে একটা বিশাল একটা আতঙ্ক। তো এটা একটা ইসলামের নাম দিয়া যারা এই সমস্তগুলো করতেছে, প্রকৃতপক্ষে এরা ইসলামের দুশমন। এই অবস্থায় ঘটনা তদন্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দুর্বলতা থাকায় রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার তাগিদ দিলেন নিরাপত্তা বিশ্লেষকরা। এগুলো মোকাবেলা করার জন্য যে সমস্ত রিসোর্স, যে লোকবল, যে স্পেশালাইজেশন, এ সমস্ত জায়গায় কিন্তু এর একটি ল্যাকিং অবশ্যই আছে। এখানে যে সাইকোলজিস্টদের যে ভূমিকা, এখানে যে আইটি এক্সপার্টদের যে ভূমিকা, সে সমস্ত জায়গাগুলো, ফরেন্সিকের যে ভূমিকা, এই সমস্ত জায়গাগুলো আমি মনে করি অ্যাড্রেস করা উচিত। প্রথম স্টেপ নিতে হবে সরকারকে। সামাজিক যে রাজনৈতিক বিভাজন, এগুলো কমিয়ে এনে একটা ঘোষণা দিতে হবে, এটা সহ্য করব না, জঙ্গিবাদের বিরুদ্ধে আলেম সমাজকে আনতে হবে। আর সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দিলেন এই কলামিস্ট। বিষয়টি শুধু আইন শৃঙ্খলা জনিত সমস্যা নয়, সেটি বুঝতে হবে সরকারকেও এর পক্ষে, অর্থাৎ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তির পক্ষে জনমত তৈরি করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে অভিযান চালাতে হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিকভাবেও চক্রান্ত চলছে বলে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, রাজশাহীর বাগমারায় মসজিদে হামলার ঘটনা অতীতের ঘটনাগুলোর সঙ্গে একই সূত্রে গাঁথা। অতীতের সবগুলি ঘটনাই আমরা যারা করেছে তাদের চিহ্নিত করেছি এবং তাদেরকে ধরেছি।
এবং এই সবগুলো ঘটনাই একই রকম, একই সূত্রে গাঁথায়। আপনারা, আমি সবসময় বলেছি, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ঘটনাগুলি ঘটছে, এবং আমরা এখনো জোর করে বলতে পারি যে এদের সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর দেখেন, এইগুলি আমি সবসময় বলি, শুধু আমাদের দেশীয় নয়, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক একটা চক্রান্ত এখানে চলছে। আমি সবসময় কিন্তু এটা বলছি। দেখছেন দুপুরের সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি লিস্টে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মাঝে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এবং আমরা বিভিন্ন দেশে যে বলি যে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স স্যাক্রিফাইসিং দ্য ভ্যালুয়েবল লাইফস অফ 3 মিলিয়ন পিপল। 30 লক্ষ লোকের জীবন দিয়ে এইটাকে তিনি বিতর্ক করলেন, বললেন সংখ্যা সঠিক না। এই কথাটা কে বলে? বলে পাকিস্তান। তার মানে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন, তিনি পাকিস্তানের বক্তব্যের সাথে কণ্ঠ মিলিয়ে তিনি নিজে পাকিস্তানের স্পোকসম্যান হয়েছেন। এদিকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বেগম জিয়ার বাড়ির সামনে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিজস্ব ফেসবুক পেজে স্ট্যাটাসে জয় লিখেছেন, বিজয়ের মাসে খালেদা জিয়া এবং তার দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নির্ধারণ করতে জরিপ করতে হবে বিএনপির এমন বক্তব্যকে খারিজ করে দিয়ে তিনি লিখেছেন, সত্য কখনো এভাবে নির্ণয় হয় না। জয় আরো লিখেছেন, 30 লাখ মানুষকে হত্যা, ঠান্ডা মাথায় বুদ্ধিজীবীদের হত্যা, গণহত্যা। বিএনপি নেত্রীকে আইএসআই এর এজেন্ট হিসেবে মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে লিখেছেন, খালেদা জিয়ার পাকিস্তানে চলে যাওয়া উচিত। জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কটূক্তি দেশদ্রোহিতার শামিল। সময় সংবাদের কাছে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের সন্তান। গয়েশ্বরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধে একটি কঠোর আইন প্রণয়নের দাবি তাদের। তাসিনা জেসির রিপোর্ট। স্বাধীনতা যুদ্ধ যখন শেষের পথে, তখন স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনী পাশা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে শুক্রবার এক অনুষ্ঠানে কটূক্তি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পাকিস্তান যারা বেতন ভাতা খাইছে শেষ দিন পর্যন্ত, তারা নির্বুধের মতো মারা গেল, আমাদের মতো নির্বুধরা প্রতিদিন তাদেরকে কি শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয় প্রতি বছর, না গেলে আবার পাপ করে। ওনারা যদি এত বুদ্ধিমান হয়, তাহলে 14 তারিখ পর্যন্ত বাংলাদেশে ওনারা থাকে কিনা নিজের ঘরে, একটু বলেন তো। গয়েশ্বরের এমন মন্তব্যকে ধৃষ্টতা বলে অভিহিত করেছেন বুদ্ধিজীবী সন্তানেরা। আমার মা কিন্তু সবসময় আমার বাবাকে বলতেন যে তুমি চলে যাচ্ছ না কেন, চলো আমরা চলে যাই। কিন্তু বাবা বলেছিলেন, সবাই যদি চলে যায় দেশের ভিতরের এই গুরুত্বপূর্ণ কাজগুলো কে করবে? টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে চোখে অপারেশন হয়েছে আহত মুক্তিযোদ্ধাদের, এই কাজটা দেশের ভিতরে কে করবে? সেই মহান বুদ্ধিজীবীদের প্রতি এই ধরনের উক্তি করার মধ্য দিয়ে যে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতার যে দৃষ্টান্ত গয়েশ্বর স্থাপন করেছেন, সেটি কলঙ্ক হিসেবে বিবেচিত হবে আগামী দিনগুলোতে। এবং আমি আহ্বান জানাবো সরকারকে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তার শাস্তি বিধান করার জন্য। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ভুলুণ্ঠিত করে আবারও একটি মিনি পাকিস্তান গড়ে তোলাই এই অপপ্রচারকারীদের মূল উদ্দেশ্য বলে মনে করেন তারা। আমাদের যে অগ্রযাত্রা জনগণ এবং শেখ হাসিনা, সেই অগ্রযাত্রাকে রোধ করে দিয়ে তারা একটি প্রতিক্রিয়াশীল ছোট্ট পাকিস্তান নির্মাণ চেষ্টা করছে, মিনি পাকিস্তান যেটাকে বলে। স্বাধীনতার
ইতিহাস বিকৃতি রোধে যে আইনটি আমরা সবসময় চেয়ে আসছি সেটা এখন প্রণয়ন করবার প্রয়োজন আছে। এটা এখন তারা নিজেরাই কিন্তু আমাদের সংবিধান এবং দেশ বিরোধী কথা বলে এইটার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌক্তিক জায়গা তুলে ধরতে গুরুত্বারোপ করেন এই মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। দেশে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। চড়া সুদে ঋণের কারণে আগ্রহ নেই ক্রেতাদের। দাবি রিহ্যাবের। মূল্য সংশোধন প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। শুধু আইনের শাসন নয়, সুশাসন প্রতিষ্ঠা করা বিচারকদের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে শিগগিরই বিচারকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। দেশে বিদ্যমান অধিকাংশ আইন শতাব্দীকালের পুরনো উল্লেখ করে প্রধান বিচারপতি বলেছেন, যুগের পরিবর্তনে আইন পরিবর্তন জরুরি। জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে বক্তাদের কণ্ঠে উঠে আসে এই বিভাগের বিভিন্ন সফলতার কথা। তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধীদের বিচার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল আর সকল সামরিক শাসন অবৈধ ঘোষণার ক্ষেত্রে বিচার বিভাগের সফলতা অনেক। প্রধান বিচারপতি তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে শিশু রাজন আর রাকিব হত্যা মামলার দ্রুত বিচার কাজের কথা উল্লেখ করে বলেন, এই বিভাগের প্রতি মানুষের দাবি অনেক। 1300 বিচারক দ্বারা 27 লক্ষ মামলা নিষ্পত্তি করা অসম্ভব। তাছাড়া প্রতিদিন নতুন মামলা দায়ের হচ্ছে। সঙ্গত কারণে বর্তমান শূন্য 383টি পদে দ্রুত বিচারক নিয়োগ দেওয়া আবশ্যক। এছাড়া কমপক্ষে বিচারক সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। দেশের বিদ্যমান অধিকাংশ আইনি শতাব্দীকালের পুরাতন সার্বিক আধুনিকায়ন অপরিহার্য হয়ে পড়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, বিচারকদের সার্বিক উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে। নতুন বেতন কাঠামোর পাশাপাশি অবকাঠামোগত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে পুরনো আইনের পরিবর্তন, আদালতের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকের সংখ্যা বৃদ্ধি, অব্যাহত প্রশিক্ষণ, বিচারকদের পর্যাপ্ত ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে সংস্কার কাজকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, বিচারকরা জাতির বিবেক, তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় সতর্ক থাকতে হবে তাদের। শুধুমাত্র আইনের শাসন নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। বিচারকগণ জাতির বিবেক। আপনাদের প্রজ্ঞা, দায়িত্ব পালনে আপনারা নিরপেক্ষ থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিক হবেন, জনগণ তা প্রত্যাশা করে। বিচার বিভাগের আধুনিকায়ন এখন সময়ের দাবি উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিচার বিভাগকে ডিজিটাইজেশন করতে সরকার 5 বছর মেয়াদী ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করছে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবার পৌর নির্বাচনের খবর। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে 3 পার্বত্য জেলা রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই চড়ে বসছে। প্রতিদিনই এখানকার 5টি পৌরসভায় প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ঘটছে সংঘর্ষের ঘটনা। এ অবস্থায় 28 ডিসেম্বর সকল বহিরাগতকে রাঙামাটি এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ছেড়ে যাওয়ার পাশাপাশি বান্দরবানের সবগুলো হোটেল মোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 3 পার্বত্য জেলার মধ্যে এবার খাগড়াছড়ি ও বান্দরবনে 2টি করে এবং রাঙ্গামাটির 1টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মতো এখানেও প্রধান 2টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিরোধ রয়েছে। স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ায় সে বিরোধ এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই চলছে হাতাহাতি এবং সংঘর্ষ। নেতারা যেভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, এভাবে মানুষ ভোট কেন্দ্রে যাইতে নিরাপত্তা একেবারে নাই বললে চলে। কুমিল্লা টিলা এলাকায় আমার প্রচার কার্যক্রমের শেষাংশে আওয়ামী লীগের পক্ষ থেকে জানু শিকদারের মতন একজন কর্মী নেতার
কর্মীর নেতৃত্বে আমার কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। শালবাগান এলাকায় আমার গণসংযোগ চলাকালীন সময় বর্তমান মেয়র মোবাইল প্রার্থী সে আমার ওখানে গণসংযোগে বাধাগ্রস্ত করেছে। বিরোধের এ প্রভাব যাতে নির্বাচনে না পড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এরই অংশ হিসাবে নির্বাচনের দিন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভাকে বহিরাগত মুক্ত রাখার পাশাপাশি পর্যটক শূন্য থাকবে রাঙ্গামাটি ও বান্দরবান পৌরসভা। যারা এই এলাকার বাসিন্দা নন এবং ভোটার নন তাদেরকে এই নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে এবং সেই বিষয়ে আমরা 27 তারিখই সকাল 10টা থেকে মাইকিং শুরু করব। নির্বাচনের স্বার্থে তাদের এই জিনিসটা মেনে নিতে হবে। নির্বাচনের পূর্ব সময় বিশেষ করে 29 তারিখ থেকে এখানে এই হোটেলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিহত হয়েছেন একজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রার্থীদের প্রচারণায় মুখর এখন পৌরসভাগুলো। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আর এই মুহূর্তে সাভার পৌরসভায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, বাগেরহাট পৌরসভায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি সাভারে, সেখানে আছেন সালাউদ্দিন সুমন। সুমন, কি পরিস্থিতি দেখছেন? পারমিতা, শেষ মুহূর্তে এসে প্রচারণায় আসলে জমে উঠেছে ভোটের মাঠ। এখানে আমরা সাভারে যেটি দেখতে পাচ্ছি যে কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর এইসব যারা পদে দাঁড়িয়েছেন তারা কিন্তু সকাল থেকেই তারা প্রচারণা চালাচ্ছেন। তবে এখানে যে মেয়র পদে যে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বড় দুটি দলের, ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি করছেন হাজী মোহাম্মদ আব্দুল গনি তিনি, এবং বিএনপির মনোনীত প্রার্থী বদিউজ্জামান বদি, এই দুজনের মধ্যে যে প্রচারণা বা গণসংযোগ সেটার কিন্তু এক পেশে একটি ভাব রয়েছে। অর্থাৎ একটি দলের পক্ষ থেকে প্রচারণা করতে পারছেন, অপর দলের পক্ষ থেকে তিনি কোনো ধরনের প্রচারণা করতে পারছেন না বলে অভিযোগ করা হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আব্দুল গনি অর্থাৎ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যিনি, তিনি প্রচারণা করেছেন বিভিন্ন এলাকায়। আমরা তার সঙ্গে কথাও বলেছি। এদিকে যিনি বদিউজ্জামান বদি রয়েছেন তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি প্রকাশ্যে আসছেন না। তার পক্ষে তার স্ত্রী তার মামলা, তার যে নির্বাচন সেই নির্বাচনের গণসংযোগ কাজ চালাচ্ছেন। তার স্ত্রী আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে সকাল থেকে তারা বের হতে পারেননি। তিনি অভিযোগ করেছেন যে তারা প্রচারণায় বের হতে গেলেই তাদের কাছ থেকে লিফলেট কেড়ে নেওয়া হচ্ছে। ইভেন তিনি যেটি বলেছেন যে এখন এই সাভার পৌর এলাকায় কোথাও ধানের শীষের কোনো পোস্টার পাওয়া যাবে না বলে তিনি দাবি করেছেন। আমরাও বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, আমরা কিন্তু ধানের শীষের কোনো পোস্টার এখন পর্যন্ত দেখিনি। এ ব্যাপারে আমি কিন্তু যিনি আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন আব্দুল গনি, তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন তার দলের লোকজন বা তার পক্ষের লোকজন কেউ এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। এই ছিল এখানকার প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। আমরা বাগেরহাটের পৌর নির্বাচনের প্রচারণার খবর জানতে চলে যাচ্ছি তরিকুল ইসলামের কাছে। বাগেরহাট পৌরসভার নির্বাচন কিন্তু শেষ মুহূর্তে এসে জমজমাট হয়ে উঠেছে এবং এখানে অলিতে গলিতে প্রচারণা চলছে। আমরা সকাল থেকে প্রার্থীদের যেভাবে দেখেছি, মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের যেভাবে দেখেছি, তারা কিন্তু নির্ঘুম তারা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। তাদের নেতা এবং তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা বাড়িতে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে মার্কেটে যে তারা ভোট প্রার্থনা করছে। আমি আগেই বলেছি যে বাগেরহাট পৌরসভায় এখানে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি। এখানে নৌকা প্রতীক নিয়ে খান হাবিবুর রহমান, যিনি বর্তমান মেয়র, দুইবার মেয়র ছিলেন এই পৌরসভার, এখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট আব্দুল হাই, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিনা হাসিবুল হাসান শিপন, এই তিনজন প্রার্থীর মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি এবং এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে এই বিষয়টি আমরা জেনেছি। তবে এখানে অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টি কিন্তু উঠে এসেছে। আমরা অভিযোগের বিষয়টি বললে আমরা বলতে চাই যে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে আমরা অভিযোগটা পেয়েছি এবং বিএনপির যে প্রার্থী তিনি জানিয়েছেন যে আমরা ভোটের দিন তারা নিরাপত্তা চায় ভোটারদের এবং পাশাপাশি ভোট কেন্দ্রে তারা যেন নিশ্চিন্তে আসতে পারে, এই বিষয়টি তারা নির্বাচনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে তারা দাবি করেছেন। পাশাপাশি মেয়র যিনি প্রার্থী আওয়ামী লীগের, তিনি কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং এখানকার ভোটের দিন এখানে পরিস্থিতি শান্ত থাকুক এবং সুষ্ঠু থাকুক এবং সবাই নির্বিঘ্নে ভোট দিক, এটা কিন্তু প্রার্থীরা বলছেন এবং তারাও চেষ্টা করছেন এবং ভোটারদের দাবিও একই। তো এই ছিল আমার কাছে কিন্তু
সর্বশেষ বাগেরহাট পৌরসভা থেকে সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ তরিকুল এবং ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম নির্বাচনী প্রচারণার খবর এবং প্রথমে আমাদেরকে জানাচ্ছিলেন সাভার থেকে আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন এবং পরবর্তীতে আমরা জানছিলাম বাগেরহাট পৌরসভার খবরাখবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। চলে যাচ্ছি পরের খবরে। বর্তমান সরকার ক্ষমতায় এসে একে একে গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করার সময়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সরকার আসার পর থেকেই আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে এক এক করে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আজকে যে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা আমরা মেনে নিয়েছিলাম, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই নির্বাচনকে বাতিল করে তারা এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। আজকে সমগ্র দেশে বিরোধী রাজনীতিকে নির্মূল করার জন্য তারা বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন, একটি শিশুর শিক্ষা জীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনোটি গ্রহণযোগ্য নয়। তার জন্য তৈরি করতে হবে সমান সুযোগ। এজন্য প্রতিটি এলাকায় সমমানের প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর তাগিদ তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। একসময় পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। কিন্তু এ পদ্ধতি কতটা শিক্ষা বান্ধব? লটারিতে এবং পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীতে প্রবেশ করার যে নিয়ম আছে তার কোনোটি গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষার্থী জীবনের প্রথম যে শ্রেণীতে ঢুকবে সেখানে তার আনন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে প্রবেশ করবে। লটারি পদ্ধতি নিয়ে অভিভাবকদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্লাস 1 থেকে বাচ্চার মেধা বোঝা যায় না। হ্যাঁ, এখানে নিজেরাই কিন্তু করে নিতে পারে। লটারি পরীক্ষা সবার সামনে হচ্ছে এবং মোটামুটি স্বচ্ছই হচ্ছে। লটারি সিস্টেমের চেয়ে ভর্তি পরীক্ষাটা ভালো, কারণ মেধাটা যাচাই হয়। স্কুল প্রধানরা বলছেন, সরকারের নির্দেশনা পালন করছেন তারা। আমরা গভর্নমেন্টের নীতি অনুযায়ী কিন্তু চলি। সেই গভর্নমেন্টের নীতিতে রয়েছে লটারি করতে হবে। লটারি হওয়ার কারণে একজনে 20টা 25টা 30টা করেও ফর্ম কিনতেন। বিভিন্ন নামে অনেক বাচ্চা এখন ক্লাস 5-এ উঠছে, তাদের বাবা মা আসতেছেন বা 4-এ উঠেছে, আসলে তার নামটা এইটা ভুলে এটা লিখে ফেলছেন। শুধু কি প্রথম শ্রেণী? নতুন বছর এলেই অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে সন্তানের একটি ভালো স্কুলে ভর্তি নিয়ে। হাতে গোনা কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কেউ হয়তো পূরণ করতে পারেন নিজের স্বপ্ন। শিক্ষাবিদরা বলছেন, প্রতিটি এলাকায় গড়ে তুলতে হবে সমমানের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে 2-3 শ্রেণীর স্কুল আছে। একটা হচ্ছে যে খুব ভালো স্কুল যেখানে সবাই ভিড় জমায়, আর একটা মধ্যম শ্রেণীর স্কুল, তৃতীয় হচ্ছে নিম্নমানের স্কুল যেখানে কেউ পড়াতে চান না। একটা রাষ্ট্রে 3 ধরনের স্কুল থাকার কোনো কারণ আমি দেখি না। সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা ঢাকা শহরে 11টি হাই স্কুল এবং 6টি কলেজ নির্মাণ করে দিছি, যে এলাকাগুলোতে কোনো নতুন স্কুল ছিলই না। সেগুলো সরকারি স্কুল, তাই মানসম্মত স্কুল হয়েছে এবং এগুলা এইভাবে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা আস্তে আস্তে বাড়াবো, আর যে স্কুলগুলো আছে তার মান বৃদ্ধি করব। চলতি মাসের 30 তারিখের মধ্যে শেষ হবে রাজধানীর স্কুলগুলোতে ভর্তির যুদ্ধ। আর নতুন বই হাতে পাওয়ার পর বছরের প্রথম মাস থেকেই শুরু হবে নতুন বছরের পড়াশোনা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। প্রবল ঝড়ে লন্ডভন্ড আলাবামা, মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্য, অন্তত 14 জনের মৃত্যু। ভারী তুষারপাতে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে বিপর্যস্ত জনজীবন। আবাসন ব্যবসায় চলছে মন্দাভাব। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র গত বছরেই মাত্র 209টি আবাসন প্রতিষ্ঠানে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা ছিল 12,000-এর উপরে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। এ ব্যবসায় মন্দার কারণ হিসেবে গ্রাহক ও অর্থনীতিবিদরা দায়ী করছেন ফ্ল্যাটের উচ্চ মূল্যকে। আবাসন শিল্পে ফ্ল্যাট ব্যবসায় মন্দা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। আবাসন সংকটের সমাধান দিতে দেশে গড়ে ওঠা আবাসন ব্যবসা শুরুতে জনপ্রিয়তা পেলেও এখন ধুঁকছে ক্রেতা সংকটে।
রিহাব 209টি আবাসন প্রতিষ্ঠানের ওপর পরিচালিত একটি জরিপে দেখিয়েছে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। আর গত বছর এই সংখ্যা ছিল 12,185টি। কিন্তু কেন এই মন্দাভাব? 1 কোটি টাকা, 1.25 কোটি টাকা, 1 কোটি টাকা একটা ফ্ল্যাট আমাদের মধ্যবিত্ত যারা, তাদের জন্য এটা সাধ্যের বাইরে। গ্যাসের প্রবলেম একটা যেটা হচ্ছে ইদানিং, এইটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়? সহজ সত্ত্বে যদি ব্যাংকগুলো লোন দেয়, সবাই কিন্তু সমর্থ থাকে একটা ফ্ল্যাট কেনার। রিহাবের দাবি, দেশের ব্যাংকগুলো থেকে এক অঙ্কের সুদে ঋণ সুবিধা না পাবার কারণে ফ্ল্যাট কিনতে কেউই আগ্রহী হন না। সবচেয়ে বড় কারণ হচ্ছে সিঙ্গেল ডিজিট লোন। এবার এই খাতে কিন্তু একসময় সিঙ্গেল ডিজিট লোন 2010 সালে দেওয়া হতো। এই ঋণটা যখন বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমাদের স্বল্প এবং মধ্যআয়ের লোকরা কিন্তু এখন এই ফ্ল্যাট বলেন, জমি বলেন ইত্যাদি ক্রয় করতে পারতেছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু সহনীয় সুদের ঋণ সুবিধাই এই ব্যবসার মন্দাভাব কাটাতে পারবে না। এর জন্য অতিমূল্যায়িত অবস্থায় থাকা আবাসন খাতে মূল্য সংশোধনেরও প্রয়োজন রয়েছে। মূল্য অনেক বেশি অতিমূল্যায়িত অবস্থায় রয়েছে। সে অতিমূল্যায়িত আবাসন প্রাইসটা কারেকশন হয়ে যখন কমে আসবে, তখন সরকারের সহযোগিতাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত বিশ্বব্যাংকের একটি জরিপ মতে সিঙ্গাপুর তো বটেই, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন, এমনকি লিবিয়ার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। দেশে রিহাবের সদস্যভুক্ত আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা 1200 হলেও রিহাবের বাইরে রয়েছে আরও প্রায় 2000 প্রতিষ্ঠান। এখনো মধ্যবিত্তের কাছে রাজধানীতে ফ্ল্যাট কিনতে চাওয়া এক ধরনের বিলাসিতাই। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে হলেও ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হোক ফ্ল্যাটের স্বপ্ন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 2014-15 অর্থ বছরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবির নিট মুনাফা প্রায় 440 কোটি টাকা। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে 35% নগদ লাভ্যাংশ। সকালে রাজধানীর দিলখুশার একটি হোটেলে 39তম বার্ষিক সাধারণ সভায় এমন তথ্য দেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মজিবুদ্দিন আহমেদ। যদিও 2013-14 অর্থ বছরের তুলনায় লভ্যাংশের পরিমাণ 10% কমিয়েছে প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন সভায় অংশ নেওয়া বিনিয়োগকারীরা। এ সময় শেয়ার হোল্ডার, সাবসিডিয়ারি কোম্পানির প্রতিনিধিদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আইসিবির কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের 6টি অঙ্গরাজ্যে প্রবল ঝড়ের কবলে পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে আলাবামা, মিসিসিপি ও টেনেসিতে। এদিকে ভারী তুষারপাতে কলোরাডো সহ পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো স্থবির হয়ে পড়েছে। তবে বছরের শেষ ভাগে এসে পূর্বাঞ্চলের আবহাওয়া অপ্রত্যাশিতভাবে কিছুটা উষ্ণ। শুক্রবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মিসিসিপি রাজ্যের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রাজ্যের উত্তরাংশের 100 মাইল এলাকা লণ্ডভণ্ড করে দিয়ে গেছে আগ্রাসী হাওয়া। এতে কমপক্ষে 40 জন আহত হওয়ার খবর জানায় গণমাধ্যম। মিসিসিপি গভর্নর ফিল ব্রায়ান জানান, তার রাজ্যে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। উদ্ধার কার্যক্রমে রাজ্যের জরুরি বিভাগ সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান তিনি। টেনেসির অবস্থাও তাই। প্রবল বর্ষণে ওই অঙ্গরাজ্যের 13টি শহর প্লাবিত হয়ে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। টর্নেডোর আঘাতে বিপর্যস্ত এই দুই অঙ্গরাজ্যে শুক্রবার জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। অ্যালবামাতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সেখানেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। ওয়াশিংটন রাজ্যের আবহাওয়া এবারের শীতে কিছুটা বিভ্রান্তিতে ফেলেছে জনগণকে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা থাকলেও শীতের প্রকোপ নেই বললেই চলে। চমৎকার আবহাওয়া, অবাক হওয়ার মতোই বলতে পারেন। এবার আমাদের ক্রিসমাস ট্রি বরফে সাদা হয়ে যায়নি, খুবই আরামে ছুটি কাটাচ্ছি। পূর্বাঞ্চলের অনেক এলাকাতেই আবহাওয়া অপ্রত্যাশিতভাবে উষ্ণ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কের তাপমাত্রা ছিল 62 ডিগ্রি ফারেনহাইট। তবে পশ্চিমাঞ্চলে জাঁকিয়ে বসেছে শীত। ভারী তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গাছপালা, পথঘাট ঢেকে গেছে পুরো বরফের আস্তরণে। কলোরাডো ও আশেপাশের এলাকায় 4 থেকে 6 ইঞ্চি পুরো বরফ জমেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ।
সাফ সুজুকি কাপের খবর। সাফ মিশনে টিকে থাকা লড়াইয়ে আজ গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একদিকে ভুটানকে প্রথম ম্যাচে হারিয়ে মালদ্বীপ অনেকটাই আছে স্বস্তিতে, অন্যদিকে আসরে টিকে থাকতে এ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় মারুফুলের শিষ্যরা। কেরালা ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে দু দলের এই ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি, সব বিভাগে ব্যর্থ মামুনুলদের এবার বাঁচা মরার লড়াই নামতে হচ্ছে মালদ্বীপের বিপক্ষে, যারা এরই মধ্যে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে আছে বেশ স্বস্তিতে। আর আফগান লজ্জার পর বাংলাদেশ ব্যস্ত নতুন রণকৌশল সাজাতে, যার জন্য একাদশেও পরিবর্তন আসাটা প্রায় নিশ্চিত। প্রথম ম্যাচে ব্যর্থ সোহেল এই ম্যাচে হারাতে পারেন জায়গা, পরিবর্তন আসতে পারে ডিফেন্সেও। তবে মিডফিল্ডে জামাল ভুঁইয়ার ফেরাটা কোচ মারুফুলকে দেবে বাড়তি স্বস্তি। বুস্ট আপ করতে হবে, এনকারেজ করতে হবে এবং মোটিভেট। আমি আশা করি, অলরেডি আমি কথা বলেছি সবার সঙ্গে, সবাই মোটিভেটেড এবং সবাই সিচুয়েশনটা বুঝতে পারছে যে আসলে সেমিফাইনাল খেলতে হলে কালকে ম্যাচ অবশ্যই জিততে হবে। আমি আশাবাদী, যেহেতু একটা চলে গিয়েছে, এখন সামনে একটা গেম রয়েছে এবং সেখান থেকে আমাদের ব্যাক করতেই হবে। প্রথম ম্যাচে বলের দখল নিজেদের কাছে রাখতে না পারার সঙ্গে ভুল পাসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। তবে সেই ভুল নিয়ে না ভেবে মালদ্বীপের বিপক্ষে স্বাভাবিক খেলে জয়ের লক্ষ্য বাংলাদেশের। Tomorrow big match for Bangladesh. We have to win no matter what. Yes, I will play tomorrow and hopefully I can help the team to win. 2008 সালে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ, যে দলে আছেন আলী আশফাকের মতো স্ট্রাইকার, যিনি শুধু মালদ্বীপেরই না সাফেরও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোচ রিকি হার্বার্ট নিউজিল্যান্ডের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে অংশ নিয়েছেন বিশ্বকাপে। তারকা সমৃদ্ধ দল হলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহর চোখে দেখছেন মালদ্বীপের কোচ। কিন্তু লক্ষ্য এই ম্যাচেই সেমি নিশ্চিত করা। বাংলাদেশের সাথে খেলাটা সহজ হবে না, যদিও প্রথম ম্যাচ জিতে আমার ছেলেরা বেশি উজ্জীবিত। তবে বাংলাদেশও যথেষ্ট শক্তিশালী দল। আমার লক্ষ্য থাকবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা। র্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান 160 আর বাংলাদেশের 182। তবে ইতিহাস কথা বলছে লাল সবুজের দলের পক্ষেই। মোট 10 বারের দেখায় 3 জয় এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু 2011 এর সাফে দুই দলের সবশেষ লড়াইয়ে জয় পেয়েছিল মালদ্বীপ। তাই এবারের লড়াইটা বাংলাদেশের জন্য প্রতিশোধেরও। হারলেই টানা তৃতীয় সাফে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। তাই এই ম্যাচে শুধু মালদ্বীপই না, বাংলাদেশের আরেক প্রতিপক্ষের নাম চাপ। সেই চাপ সামলে বাংলাদেশ পারবে কি মালদ্বীপ পরীক্ষায় উত্তীর্ণ হতে? কেরালা ত্রিভান্দ্রাম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক সহকর্মী সাজিদ মুস্তাহিদ এই মুহূর্তে ত্রিবান্দ্রাম স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন। সাজিদ, আপনার কাছে কি খবর আছে প্রস্তুতির? পারমিতা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন, আর কিছুক্ষণ পর বাংলাদেশ আসলে তাদের এবারে সাফের বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের বিপক্ষে। এবং এই ম্যাচের জন্য আসলে এর আগে আমি জানিয়েছিলাম যে বাংলাদেশ দলে আসলে 4টি পরিবর্তন আসতে যাচ্ছে এবং যার 3টি আসলে হবে ডিফেন্সে। এবং এছাড়া জামাল ভুঁইয়া, যিনি গত ম্যাচে একদম শেষ মুহূর্তে নেমেছিলেন, তিনি আজ শুরু থেকে মাঠে নামবেন বলে আমরা যতটুকু আমরা জানতে পেরেছি। পাশাপাশি বাংলাদেশ দলের গোলরক্ষককে নিয়েও কিন্তু আসলে কথা হচ্ছিল যে তিনি শেষ পর্যন্ত খেলেন কিনা, নাকি লিটন বা রানাকে সুযোগ করে দেওয়া হয়। আসলে শেষ পর্যন্ত সোহেলের উপরে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আর আপনি জানেন যে মারুফুল হক সবসময় কিন্তু 4-3-3 ফরমেশন নিয়ে খেলে থাকেন এবং আজকেও সে একই ফরমেশনে তিনি খেলে থাকবেন। এবং আরেকটি বিষয়, মালদ্বীপ দল সম্পর্কে একটু কিছু জানাবো যে মালদ্বীপ দলে আলী আশফাক কিন্তু তাদের অধিনায়ক এবং তারকা স্ট্রাইকার, যিনি দুর্দান্ত একজন স্ট্রাইকার। সাফের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, 19টি গোল করেছেন। পাশাপাশি মালদ্বীপেরও কিন্তু সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। গত ম্যাচেও তিনি ভুটানের বিপক্ষে যে ম্যাচটি জয় পেয়েছিল 3-1 ব্যবধানে মালদ্বীপ, সেখানেও একটি গোল করেছিলেন। আজকের ম্যাচেও কিন্তু তার উপর একটু আলাদা স্পটলাইট থাকবে, কারণ তিনি যখনই খেলেন তাকে কেন্দ্র করে কিন্তু আসলে মালদ্বীপের আক্রমণগুলো সাজানো হয়। তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তি বা একটা বলা যায় যে মালদ্বীপের ডিফেন্স কিন্তু অতটা শক্তিশালী না যতটা আমরা দেখেছিলাম আফগানিস্তানের। এবং গতদিন দেখেছিলাম যে ভুটানের সাথে মালদ্বীপের প্রথম ম্যাচে ভুটান একটি গোলও করেছিল। পাশাপাশি তারা কিন্তু উইং দিয়ে আক্রমণ করে বেশ কিছুবার ডিবক্সেও ঢুকেছিল এবং বাংলাদেশের আক্রমণটাও কিন্তু উইং কেন্দ্রিক হয়। জাহিদ এবং হেমন্ত যেভাবে খেলে থাকেন সেদিক দিয়ে আসলে আক্রমণটা হয়। আর তবে আরেকটি বাংলাদেশের জন্য আরেকটি চিন্তার কারণ যে মালদ্বীপের যিনি কোচ, তিনি কিন্তু নিউজিল্যান্ডের সাবেক কোচ ছিলেন। তো বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। এখন দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে জয় তুলে নিয়ে সাফ মিশনে টিকে থাকতে পারে কিনা। তো পারমিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সাজিদ, ধন্যবাদ আপনাকে। আমাদেরও শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাগমারায় আহমদিয়া মসজিদে হামলাকারী নিহত যুবকের পরিচয় মেলেনি, এলাকায় আতঙ্ক। স্থানীয় পুলিশ প্রধান বিচ্ছিন্ন ঘটনা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একই সূত্রে গাথা।
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যে ক্ষোভ, রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তানদের। ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীতে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন, আস্থার সংকট কাটাতে পুরনো আইন পরিবর্তনের তাগিদ। পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত 3 পার্বত্য জেলা রাজনৈতিক অঙ্গন, প্রতিদিনই ঘটছে সংঘর্ষ। 28 ডিসেম্বরের মধ্যে রাঙামাটি, বান্দরবান পর্যটক শূন্য করার নির্দেশ। এবং সাফে টিকে থাকার লড়াইয়ে বিকেলে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ মারুফুলের। জয়ের জন্য মরিয়া ফুটবলাররা। দর্শক, এই ছিল দুপুরের শো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।